হজরতেরা, দোস্ত এবং দুশ্মনেরা, সালাম। টুলিটেল পডকাস্ট না, টুলিটেল ডটস পডকাস্টে আবার চলে আসলাম। আজকে আমাদের সাথে আছেন ফিরোজ আহমেদ। ফিরোজ ভাইয়ের একটা পরিচয় তো দেওয়া উচিত। আমি একটা জিনিস ভাবছি যে আমি একটা পরিচয় দিব গেস্টের, পরে এখন থেকে যেটা করব সেটা হচ্ছে গেস্টের কাছেও আমার একটা পরিচয় জানতে চাই। তো সেটা পরে জানতে চাই। আগে তার পরিচয় এইভাবে দিই। অনেক অনেক পরিচয় আপনারা চেনেন এমনিতেই, বাট আমার কাছে তার যে পরিচয় সেটা হচ্ছে যে আমি মনে করি যে উনি আর আমি মোটামুটি বেশ উল্টো একটা অ্যাস্থেটিক ব্লকের লোক, দুইটা অ্যাস্থেটিক্সের, যেটা আসলে খুব সূক্ষ্মভাবে পলিটিক্সের সাথেও কানেক্টেড। এখন এই দুইটা অ্যাস্থেটিক দল তারা যদি একটা ডায়ালগে যায়, তাইলে খুব সম্ভব আমার এই দিক থেকে আমার সাথে উনি কনভার্স করতে স্বস্তিবোধ করবেন, আর ওনার ওই দিক থেকে ওনাকে পাঠাইতে এবং উনি হয়তো আমার সাথে, মানে ওনার সাথে আমি কনভার্স করতে স্বস্তিবোধ করব, এরকম একটা ব্যাপার থাকা সম্ভব। মোস্ট প্রবাবলি আমরা দুজনের যে পয়েন্ট সেটা বুঝাইতে পারবো, এবং একজন আরেকজনের ব্যাপারে এটা ভাববো যে উনি আমারটা বুঝতে পারবে যে আমি আসলে মানে কোন পয়েন্টে খাড়াইয়ে আমি আসলে কথাটা কইতেছি, এটা উনি বুঝতে পারবে। আর উনিও আই থিঙ্ক উনি এটা মনে করে যে আমি বুঝতে পারবো, ফিল করতে পারবো। তারপরে হচ্ছে যে হয়তো পলিটিক্যালি আমি সেই পক্ষে বা সেই জায়গায় আমি একমত হইতে পারবো না বা হইতে চাইবো না, কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারবো, এরকম একটা ভরসা আমি আশা করি উনি আমার উপরে রাখে, আমিও আসলে ওনার উপরে রাখতে চাই বা রাখি। এইটা হচ্ছে ওনার কাছে বা ওনার ব্যাপারে আমার পরিচয়। না, ভুল হইল, মানে আমার কাছে ওনার পরিচয়। এখন আমি জানতে চাইব যে, আচ্ছা ফিরোজ ভাই, থ্যাংক ইউ আসছেন। এখন আমি জানতে চাইব যে আপনার কাছে আমার কি পরিচয়, একটা পরিচয় দেন আমার। ধন্যবাদ মনু, আপনার এখানে আসতে পেরে ভালো লাগছে। তো মনু আমাদের কাছে পরিচিত কিভাবে? প্রধানত আমি প্রায় ইনবক্সে মনুর নানান লেখা পেতাম, যে লেখাগুলোতে আমার ভাষারীতি নিয়ে মনু কিছু তার পর্যালোচনা সমালোচনা বলা যায়, সেটা করতেন। এবং এই সমালোচনার বলা যায় যে সিদ্ধান্তের জায়গাটাতে আমি একমত হয়তো হতাম না, কিন্তু যে জায়গা থেকে মনু সমালোচনাটা করতেছেন তার গুরুত্ব আমি অনুভব করি। এবং বলা যায় যে আমি ঢাকা শহরে বড় হয়ে, ঢাকার ভাষা রীতিতে অভ্যস্ত হয়ে যে বিবর্তনগুলো আমাদের নিজেদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখি, সেইটাতে আমি ওই বিবর্তনটার পক্ষে, এবং আমার মনে হয় যে আমি বিবর্তনের পক্ষে শক্তি বহুবার মনুর লেখা থেকে পাই। কিন্তু আবার বলে নেই যে মনুর সিদ্ধান্তগুলোর সাথে আমি একমত না। মেরিট আছে বাট বকে যাওয়ার, হ্যাঁ, এটা বলা যায়। মেরিট আছে বকে যাওয়া। আচ্ছা, ঠিক আছে। এই তো আমরা দুজনের ব্যাপারে একটা ইভ্যালুয়েশন শুরুতে দিলাম। দেখা যাক আমরা ধরেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলাপের পরে ইভ্যালুয়েশন আমাদের চেঞ্জ হয় কিনা, পরেও আমরা এই ব্যাপারে আলাপ করতে পারি যে আসলে আমরা একজন আরেকজনের ব্যাপারে নতুন কিছু বুঝতে পারলাম কিনা। তা আমি আপনার সাথে আলাপের শুরুটা করি এইভাবে যে আমার একটা অবজারভেশন হচ্ছে যে আপনি আর আমি দুজনেই আসলে ইতিহাসের ব্যাপারে খুব আগ্রহী দুজন মানুষ। আমার একদম ইনিশিয়ালি আমার জানবার আগ্রহ হলো যে আপনি আপনার যে ইতিহাস বোধ, মানে ইতিহাসের ব্যাপারে আপনি যে হুঁশিয়ার হইলেন, হুঁশিয়ার মানে আমি বলছি কনসাস, সচেতন হইলেন আর কি। হ্যাঁ, সেইটা কিভাবে শুরু হলো? এটা সম্ভবত আলাদা আলাদা উৎস থেকে এই ইয়েগুলো তৈরি হয়েছে। মানে একটা উৎস সম্ভবত আমার বাবা, উনি ইতিহাসের ব্যাপারে খুব আগ্রহী লোক ছিলেন। ফলে ওনার বন্ধুরাও যখনই বাসায় আসতো, আমি দেখতাম যে অনেক মজার মজার ঐতিহাসিক ঘটনা নিয়ে আলাপ করতেন। তো সেগুলোর মধ্যে আরবের ইতিহাসের ব্যাপার থাকতো, মধ্য এশিয়ার ইতিহাসের ব্যাপার থাকতো, গ্রিসের ইতিহাসের অনেকগুলো ব্যাপার ছিল। তো বিশেষ করে তখনকার দিনে ইতিহাস চর্চার মধ্যে আসলে ইতিহাসের পর্যালোচনার চাইতে আমার ধারণা যে নায়কদের ভূমিকাটা বেশি থাকতো। ফলে অনেক নায়কের নামও ইতিহাসের ছোটবেলায় ওই বাবার সাথে বন্ধুদের আড্ডার মধ্যে আমি কিছু শুনলাম।
আর বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে বদরুদ্দিন ইমন আমাকে একটা বই পড়তে দিয়েছিলেন, সেই বইটার নাম ছিল হিস্ট্রি অফ দ্য আরবস, বোধহয় ফিলিপ কে হিট্টির লেখা। তো বইটা মানে কি বলবো এটাকে, যে আমার একভাবে মাথা ঘোরায় দেওয়া। কারণ আরবদেরকে ওই বাবার গল্পগুলোর সূত্রে বা বাংলাদেশের পাওয়া যাওয়া বইপত্রগুলোর সূত্রে যেভাবে জানতাম, সেটার সাথে ফিলিপ কে হিট্টির যে আরবদের সাথে পরিচিত হলাম, এটা একদমই আলাদা। এটা একটা গভীর আগ্রহ আমার আরবদের বিষয় তৈরি করছিল। আর আরেকটা উৎসের কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমি যেহেতু রাজনীতি করতাম, 90-এর দশকের আগে ছাত্র রাজনীতির মানুষজন বোধহয় এই বিষয়টা মুখোমুখি হয় নাই। আমরা যখনই নানান অর্থনীতি নিয়ে আলাপ করতাম ছেলেমেয়েদের সাথে, কিংবা আমি আইনের ছাত্র ছিলাম, আইনে আলাপ করতাম, আমার অর্থনীতি নিয়ে আগ্রহ বেশি ছিল। তো আমি প্রায় দেখতাম যে ছেলেমেয়েরা একটা সহজ প্রশ্ন করে, ভাইয়া আচ্ছা আপনি তো অনেক জটিল জটিল সব অর্থনীতির সমস্যা নিয়ে বললেন, ইসলামী অর্থনীতি হলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে না? ফলে আমার ইতিহাস নিয়ে এমনি একটা আগ্রহ ছিল, তো মনে হলো যে তাহলে এই ইসলামী অর্থনীতি বলে ব্যাপারটা কি বোঝা যায়, এটা ইতিহাসে কিভাবে আসে, সেটা নিয়ে জানাশোনাটা দরকার। তো ওই জায়গা থেকে আমি দেখলাম যে আমাদের সময়কার, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, এটা আমি বেশ কয়েকবার এই জিনিসটা লিখছিও, যে যে প্রগতিশীল রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম তাদের মধ্যে আমার মনে হয় না বদরুদ্দিন ওমর ছাড়া আর কোনো মানুষ মুসলমানদের 4টা মযহাবের পার্থক্য আসলে কি এটা বলতে পারবেন। এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার যে বাংলাদেশে আপনি বাস করেন, বাংলাদেশের হিন্দু কিংবা মুসলিম কোনো ধর্ম সম্পর্কে আপনি খুব ভালো কিছু জানেন না, সংস্কৃতি অর্থে হয়তো কিছু জানেন, কিন্তু মানুষের সমস্যাগুলোর তো আসলে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাও দরকার পড়ে। তো ওই জায়গা থেকে যে বোঝাইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি সম্প্রতি বছর 10 আগে একটা বই অনুবাদ করতে গিয়ে আমি দেখলাম যে পশ্চিমের নারীবাদী তাত্ত্বিকরাও, যারা মানে আফ্রিকা এবং আরবের নানান দেশ থেকে কাজ করতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে গেছেন এবং নারীবাদ ইসলাম এগুলো সম্পর্ক নিয়ে কাজ করতেছেন, তারাও একটা গুরুত্বর জায়গা দিচ্ছেন যে ইসলামের ভেতর থেকে কিংবা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, ধর্মীয় ধারণাগুলোর ভেতর থেকে যে প্রতিরোধের এবং বিকল্প ভাবনার সুযোগ আছে, সেগুলোকে শক্তিশালী করার চেষ্টা করাটা, এটা কতখানি সফল বা ব্যর্থ এটা নিয়ে আলাপটা ভিন্ন। আমি বলবো যে আমাদের দেশে এই চেষ্টাটাই কখনো হয় নাই। ওই কারণে ওই যে হাদিস কোরআন পড়ার আগ্রহ, আর এই যে মানে হিট্টির বইটা কিংবা নিকলসনের একটা সুন্দর বই আমি কোথেকে যেন পাইছিলাম, সম্ভবত এক বন্ধু দিছিল, হিস্ট্রি অফ আরব লিটারেচার, এটা একটা অসাধারণ বই ছিল। বইটা আমি কিছুদিন আগে দেখলাম যে পোকায় কেটে ফেলছে, খুবই মানে বইটা খুবই দারুণ। তো এই যে মানে ইসলাম ধর্মের বাহনী যে এক এক সময় এক একটা শ্রেণী ছিল, ফলে ইসলামের ব্যাখ্যা এক এক সময় এক এক রকম বদলাইছে, এবং এই একই কোরআন একই হাদিসকে ব্যবহার করে মানুষ কত অসাধারণ সব সভ্যতা গড়ে তুলছে, প্রতিরোধের ভাষাও তৈরি করছে, আবার নিপীড়নের ভাষাও বহু ক্ষেত্রে এখান থেকে আসছে। তা আমার মনে হয়েছে যে এই খনিটাকে ব্যবহার করা দরকার। মানে কেউ একজন হয়তো নিপীড়ন করতে চায়, কেউ একজন হয়তো প্রতিরোধ করতে চায়, তো প্রত্যেকে তো তার যৌক্তিকতা সমাজ থেকে খুঁজে বের করার চেষ্টা করে, সমাজ থেকে রসদ নেওয়ার চেষ্টা করে। তা আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা অসাধারণ রসদ, এবং কি কি কারণে এটা আমরা পারি নাই, আমাদের দেশে এই চর্চাটা আগে হয় নাই। 90-এর দশক পর্যন্ত একটা বই পাওয়া যাবে না যেটাতে বাংলাদেশের কোনো প্রগতিশীল বুদ্ধিজীবী তিনি ধর্ম নিয়ে একটা পর্যালোচনা করছেন, যিনি মাযহাবগুলো জানেন, যার হাদিসের বইগুলো মোটামুটি পড়া আছে, এইটা খুব পাওয়া যাবে না। উর্দু সাহিত্যে কিছু আছেন, যেমন একজনের বাংলা অনুবাদ করে আমি খুব উপকৃত হয়েছি, আল্লামা শিবলি নোমানী। ইতিহাস এবং ধর্মতত্ত্ব দুইটার একটা সংশ্লেষণ তার লেখাগুলোর মধ্যে পাওয়া যায়, এরকম মানুষ বাংলা আমি পাই। বাংলাদেশে এবং পসিবলি ইন্ডিয়ায়, স্পেশালি কলকাতায় একটা তো ভাবনা আপনি নিশ্চয়ই চোখে পড়ছে, এটা হলো এরকম যে যেমন ওই যে নজরুলের একটা কবিতা আছে, হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা কোনজন, বল যে কান্ডারি, বল যে কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মর্মার। হ্যাঁ, তো তারপরে মহাত্মা গান্ধীর থেকে একটা মানবতাবাদের একটা আইডিয়া এখানে আছে।
রবীন্দ্রনাথ মনে করেন যে আহ, মানুষের ভেগ ধরে যথাসম্ভব হিন্দু বা ব্রাহ্ম থেকে গেছেন, বাট যেটা হয়েছে যে এরকম একটা আইডিয়া বাংলাদেশের যেই ধরেন লিবারাল সেকুলার যদি একটা মন্ডল, আমি যেটাকে বাংলা মিডিয়াম হিসেবে চিনি আর কি বা চিনাই, এদের ভিতরে এবং কলিকাতায়ও ধরেন ইয়াং বেঙ্গল এবং ওইসব জায়গার থেকে যে যেসব আইডিয়া বা হিস্ট্রিওগ্রাফি পয়দা হয়েছে ওইখান থেকে একটা বেসিক আইডিয়া হলো যে মানুষ জিনিসটা হিন্দু বা মুসলমানের চেয়ে ভালো। মানে হচ্ছে যে আপনি যখন হিন্দু বা মুসলমান হইলেন বা থাকলেন তখন মানুষ থেকে একটু নেমে গেলেন, এটা একটা কারণ হইতে পারে। এই যে আপনি বললেন না যে ইসলাম নিয়ে যে আলাপ আলোচনা হয় নাই ওই অর্থে, বা হাদিস কোরআন এইখান থেকে যেই যেই জিনিসগুলা আসতে পারে, এটা একটা কারণ হইতে পারে যে যেহেতু তারা মানুষ হইতে চাইছে, ফলেই তো তারা আসলে ধর্মের যে ছায়া সেটার থেকে একটু বাইরে যাওয়া দরকার, এরকম একটা এসেন্স থাকা সম্ভব। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই যে ইসলামী অর্থনীতির কথা বললেন না, আপনি আপনার নাকি জিগাইছে আপনার এটা কি বলবো পলিটিক্যাল সাথীরা। না, এটা আমরা যখন ছেলেমেয়েদের সাথে আলাপ করতে যেতাম তখন এই প্রশ্নটা বহুবার আসতো। আচ্ছা, পাটচক্র পাঠচক্র ছাড়াও হলে রাতের বেলা লিফলেট করতে যাচ্ছি, ছেলেরা এই প্রশ্নটা করতেছে ডিপার্টমেন্টে বা অন্য জায়গাতে, কলা ভবনে। এমনি আপনি তো হচ্ছে যে মার্কসের তরিকার রাজনীতি করতেন নাকি না? মার্কসের তরিকা বলতে যা বোঝায় সেটাতে আমার মানে আগ্রহ এবং আস্থা আছে, এই অর্থে যে আমি সমাজ বিশ্লেষণের জন্য সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কাজের মনে করি। কিন্তু ধরেন আপনার মার্কস কি আপনি ধরেন এটা পলিটিক্যাল থিওরি হিসেবে চিন্তা করবেন, নাকি ইকোনমিক থিওরি, নাকি পলিটিক্যাল ইকোনমি, মানে কিভাবে আপনি ধরেন জিনিসটাকে আইডেন্টিফাই করেন কেমন? এই কোশ্চেনটা আমি এই কারণে জিজ্ঞেস করতেছি যে ধরেন একটা রাষ্ট্র যদি মার্কসের তরিকায় যায়, তাহলে ধরেন জাকাত আর কোরবানি দেবে কেমনে? মানে আপনাকে ওই যে কোশ্চেনটা করছে না, ওইটার সাথে আমি কাইন্ড অফ রিলেট করতেছি যে আসলে কনফ্লিক্টটা কি অবভিয়াস, নাকি আপনি কোনো এক ধরনের রিকনসিলিয়েশন? মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে মার্কসের, আপনি যে প্রশ্নটা করলেন যে মার্কসের তত্ত্ব কি অর্থনৈতিক তত্ত্ব নাকি রাজনৈতিক তত্ত্ব, আমি বরং অন্য দিক থেকে বলতে চাই যে মার্কসের একটা তত্ত্ব বা মার্কসের তত্ত্বেরও অনেকগুলো মানে মাত্রা আছে যেগুলোকে অর্থনীতি, রাজনীতি, দর্শন, এমনকি ধর্মতত্ত্ব বোঝাতেও ব্যবহার করা সম্ভব। ফলে আমি ওটাকে অর্থনৈতিক তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব বলবো না, আমি বলবো যে এটা একটা দার্শনিক পদ্ধতি যেটাকে অনেকভাবে ব্যবহার করা সম্ভব। এবং বহু ক্ষেত্রে মার্কস নিজেও তার রাজনৈতিক আতিশয্যের কারণে, অতি উৎসাহের কারণে নিজের পদ্ধতিকে ভুলভাবে ব্যবহার করছেন। তো আমি বরং অন্য একটা জায়গায় যেতে চাই। দুটো এক্সাম্পল দিবেন এটার? এই যে দ্রুত একটা বিপ্লব হতে যাচ্ছে এবং এই সমাজের রূপান্তর, শ্রমিক, এটা ইলুনিয়াল যে এভলিউশনের কথা বলছে। তো ফলে যেমন শ্রমিক শ্রেণীর হাতে মুক্তি ঘটবে এবং যেটা যত দ্রুত ঘটবে, এটা আসলে ধর্মীয় শাস্ত্রগুলোতে যেরকম হচ্ছে, মানে আপনি যেটা জানেন যে এক ধরনের ইব্রাহিমীয় ধর্ম বলে যেগুলোকে আর কি, সেগুলোতে অ্যাপোক্যালিপটিক বলে একটা ব্যাপার আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই ঈশ্বরের বাগানে ফেরত যাব, এরকম একটা ব্যাপার আছে। তো এরকম একটা ব্যাপার কিন্তু মার্কসিসের মধ্যেও ছিল, এবং এই ছিল বলেই কিন্তু সেটা মানে এইটা না থাকলে কেন মানুষ যুদ্ধ করতে যাবে, কেন মানুষ প্রাণ দিতে যাবে। ফলে অচিরেই যে একটা পৃথিবীতে স্বর্গরাজ্য তৈরি হতে যাচ্ছে, এরকম একটা ভাবনা এবং একটা রীতিমতো আমি বলবো যে একটা প্রেরণা, অনুপ্রেরণা, বিপ্লবী অনুপ্রেরণা তো তারা তৈরি করতে পারছে। কিন্তু মাহাদি সিনড্রোম ছিল এটাকে আসলে মানে ব্যক্তি অর্থে যদি মাহাদি নাও বলি, কিন্তু ইতিহাসের যাত্রা হিসাবে, অমোঘ নিহতি হিসাবে ওরকম একটা জায়গায়, আমরা জানি না ওরকম কোনো অমোঘ নিহতি আছে কিনা, বা অনেক রকম পথ ঘুরে আরো অনেক বাঘ পেরিয়ে সেরকম একটা জায়গায় যাবে কিনা আমরা জানি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা ব্যক্তিগত অর্থে মাহাদিবাদ যদি না হয়, সামগ্রিক অর্থে সেটা আছে। আমি বরং অন্য একটা বিষয় আলাপ করতে চাই, সেটা হলো যে ধরেন এটাকে কি মধ্যবিত্ত মানুষ হতে চায় বলে কি হিন্দু মুসলিমকে বাদ দিচ্ছে, নাকি এটা একটা সম্ভাবনা আছে? কারণ হচ্ছে যে এটা সত্যি কথা যে মানে আপনি যখন বললেন না যে উর্দুতে কিছু আছে, হ্যাঁ,
উর্দুর একটা হচ্ছে যে উর্দুতে তো গান্ধী এবং রবীন্দ্রনাথের অত পপুলারিটি নাই, সেটার কারণে হয়তো তারা ওইটা পারছে। যেটা আমি অন্য অর্থে বলি কি, যে হিন্দি ল্যাঙ্গুয়েজের ভিতরে একজন বিদ্যাসাগর ছিল না, এই কারণে হিন্দি ল্যাঙ্গুয়েজটা মানে আমজনতার কাছাকাছি থাকতে পারছে, কিন্তু বাংলাটা থাকতে পারে নাই। আমি বরং এটাতে একমত না, আমি বরং এটা নিয়ে একটা বলি, মানে ওইটাই আমি ব্যাখ্যা করতে চাই আর কি। বলেন যে যখন এই যেটাকে আমরা বলি যে আধুনিকতাবাদী সংস্কারগুলো আসতেছে, কলকাতায় সমাজ সংস্কার আন্দোলন তৈরি হচ্ছে, ওইখানে পরের প্রজন্মগুলোতে সওগাতের মোহাম্মদ নাসিরুদ্দিনরা কাজ করতেছেন, এগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস দেখা যাবে যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা সফল হয়েছেন তারা সকলে ধর্মকে নিয়ে আলাপ করে কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা কিন্তু বিধবা বিবাহ যে দেওয়া উচিত, ধর্ম থেকে এটার পক্ষে যৌক্তিকতা তৈরি করছেন। রামমোহন রায় কিংবা অন্য সকলে ধর্মীয় নানান যুক্তি তৈরি করতেছেন আধুনিকতার পক্ষে। এখানে আমি একটু টিকা দিই, ঘটনা বলি রামমোহন বলতেছে যে কেন আপনার সতীদাহ ঠিক না, সতীদাহ না তো, মানে এখানে কিন্তু সহমরণ এবং সতীদাহ দুইটা জিনিস আসলে। তো সহমরণ বা সতীদাহ ইংরেজরা দেখতে হচ্ছে উইডো বার্নিং বা সতীদাহ হিসেবে, কেন এটা ঠিক না? তো সে বলতেছে যে একজন বিধবা সে যদি স্বামীর চিতায় ওঠে তাইলে তো সে মরে গেল, মরার ফলে যেটা হলো যে সে আবার এট বেস্ট নারী হিসেবেই জন্মগ্রহণ করবে, কিন্তু সে যদি ভাতার মরে যাওয়ার পরে তারপরে যদি ব্রহ্মচর্যে কাটায় তাইলে তার পুণ্য হবে। তারপরে সে মরার পরে সে হয়তো তার আর ওই নারী জন্ম নিতে হবে না, সে হয়তো পোলা হয়ে জন্মাইতে পারবে, তার যোনি মুক্তি ঘটবে। এটা হচ্ছে রামমোহনের যে এই কারণে সহমরণে পাঠানো ঠিক না, কারণ সহমরণে যদি না যায় তাইলে সে বিভিন্ন ধরনের পুণ্যের ভিতর দিয়া তার নারী জন্মের আমার ধারণা যে আপনার এটা আমরা বুঝতে পারছি, কিন্তু খেয়াল করেন যে রামমোহন রায়ের এই অংশটা আমি পড়ি নাই, আমি ধরে নিচ্ছি যে আপনি যেটা বলেন সেটা ঠিক, কিন্তু খেয়াল করেন যুক্তিটা কিন্তু ধর্মীয় যুক্তি। মানে আমি বলতে চাচ্ছি এটা যে সে কিন্তু হিন্দু বা মুসলিমের বাইরে আলাদা করে মানুষ করতে চাচ্ছে না, হিন্দু মানুষ হইতে পারেন, মুসলমানও মানুষ হইতে পারেন, মানে ওই কাঠামোর মধ্যে আমরা আছি। মানে সে যে সমালোচনাটা করছে এই পর্বটা নিয়ে যে আলোচনাটা করছেন, আমি এটা শেষ করি যে ওইটা আসলে একটা ধর্মীয় কাঠামোর মধ্যে যুক্তিটা দিচ্ছেন না। আমি মাঝখানে ঢুকতে চাচ্ছি কেন, কারণ হলো যে আপনি যে পর্বের কথা বলছেন না, তারপরে একটা হিউজ ব্রেক ঘটছে রবীন্দ্রনাথের ভিতর দিয়া, যেখানে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে যথাসম্ভব মানুষের ভেগ ধইরা তারপরে ব্রাহ্ম থেকে গেছেন। এই যে ব্যাপারটা, মানে রবীন্দ্রনাথ তার যে আলাপ আলোচনা বা তার যে এস্থেটিক্স, সেটার ভিতরে পুরোপুরি আছে তার যে ধরেন স্পেশালি তার বাপের প্রতি যে তার যে ভক্তি, উপনিষদ, সেটা হাফিজের ভিতর দিয়ে আসতে পারে বা বিভিন্ন ভাবেই হোক না কেন, উপনিষদে এটা এন্টারলি আছে তো গানের ভিতরে সব জায়গায়, কিন্তু যথাসম্ভব সে আসলে রিলিজিয়নকে উচ্চারণ করে নাই, যেটা এর আগে পর্যন্ত আপনার ধরেন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এদের ভিতরে এনাফ ছিল। রবীন্দ্রনাথ ওই ব্রেকটা ঘটাইছে, এবং এরপরে যেটা হয়েছে যে এখন আমরা যে জিনিসগুলো পাই বা পড়ি, সেখানে হয়তো ধরেন আমাদের যেই আপনার হিস্ট্রি অফ রায়ট, হ্যাঁ, এই যে ধরেন 1920s এর পর থেকে বা তারও আগের থেকে, আসলে 19th সেঞ্চুরির শেষ পর্বত থেকেই যে ঘটনাগুলো ঘটছে, এরপরে 1947 এর পরে তারপরে যে কলকাতা এবং ঢাকার যেই সেকুলার লিবারাল যে থিঙ্কার্স, রাইটার্স, তারা আসলে কনসাসলি হচ্ছে যে ওকে রিলিজিয়ন হচ্ছে যে খুবই একটা মারামারি কাটাকাটির ব্যাপার, এটাকে যথাসম্ভব এড়াইতে হবে, এবং সেটার তার সাহারা হিসেবে কাজ করছে হচ্ছে রবীন্দ্রনাথ, কারণ তার ভিতরে ওই এক্সাম্পলটা পাইছে যে কিভাবে আপনি হলো যে ধর্মের নাম অত বেশি উচ্চারণ না কইরা চিন্তা এবং কবিতা, গল্প, গান এগুলো লিখতে পারেন। এই কারণে আমি বলছি যে বিদ্যাসাগর, রামমোহন এই আলাপটা তো করাই যায়, কিন্তু আমরা যে বিষয়ে আলাপ করতেছি সেখানে রবীন্দ্রনাথ একটা হিউজ ব্রেক ঘটাইছে। মানে হতে পারে, কিন্তু আমি আবার বলবো যে রবীন্দ্রনাথ যখন জীবিত আছেন ওরকম একটা সময়েরই গল্প আমি বলি, যেটা দেখা যাবে যে যারা বাংলাদেশে মুসলমানদের মধ্যে আধুনিকতা নিয়ে আসতেছেন,
তারাও ধর্ম প্রশ্নটা নিয়ে খুবই এনগেজ ছিলেন, লিপ্ত ছিলেন এবং এটা নিয়ে কাজ করছেন। যেমন মোহাম্মদ নাসিরউদ্দিন, তার সাথে নজরুলের সম্পর্কটার ব্যাপারে যদি দেখা যায় যে নজরুলকে তিনি অনুরোধ করছেন যে মুসলমানদের শরিয়ত, ধর্মীয় সংস্কার, প্রথা, নারী এগুলো নিয়ে লিখতে হবে, কারণ এই জনগোষ্ঠী বিপুল এবং এই জনগোষ্ঠীর ভাবনা বা ভাষাগুলো সাহিত্যে অনুপস্থিত। এবং তিনি দেখা যাচ্ছে যে বিশিষ্ট একবার একটা ঘটলো যে উনি ওনার সওগাত পত্রিকায় বিশিষ্ট মুসলমানদের ছবি চিত্রাঙ্কন করে তাদের চেহারা এটা প্রকাশ করতেছেন। তখন এই যে হাজী শরীয়তুল্লাহ, তার নাতি কিমিয়া দুদু মিয়ার ছেলে, নামটা মনে নেই, তিনি পূর্ববঙ্গের তখন সবচেয়ে প্রভাবশালী পীর, তিনি ফতোয়া দিচ্ছেন যে না, তো যে এটা কাফের এবং হারাম, মানে যে মুসলমানের ছবি ছাপা হচ্ছে পত্রিকাতে। আচ্ছা আচ্ছা। তো এই যে নতুন একটা যুগে মানুষ প্রবেশ করছে যেখানে ছবি ছাপা হবে এবং কিন্তু পুরনো ধর্মের ব্যাখ্যা বলছে যে না, ছাপা যাবে না, সে কিন্তু ধর্মীয় একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আপনার ঘরে যে টাকা আছে সেটাতে তো পঞ্চম জর্জের ছবি আছে, তাইলে পঞ্চম জর্জের ছবি ঘরে রেখে নামাজ পড়া যাবে, সওগাতে বিশিষ্ট মুসলমানদের ছবি ছাপা হয়েছে সেই পত্রিকা রাখা যাবে না। তো এটাতে আবার এই উত্তর পেয়ে ওই পীর হাজী শরীয়তুল্লাহ নাতির ছেলে তিনি এত খুশি হচ্ছেন, মানে সেই উত্তর সন্তুষ্ট, এবং তিনি আবার নতুন করে ফতোয়া দিচ্ছেন। এগুলো কিন্তু অনেক পরেকার ঘটনা। আপনি যে সাম্প্রদায়িক সংঘাতের গল্প বলছেন তার পরেকার সময়ের ঘটনা, যে সওগাতের এই বিফোর 47 তো না? হ্যাঁ, 47-এর পরে, 47-এর পরে আমি অনেক উদাহরণে যাবো, কারণ এই ঘটনাগুলো ঘটছে এবং আমরা কিভাবে যোগাযোগ হারায় ফেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। 47-এর পরও বহু বই পুস্তকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যতগুলো ধর্মীয় সংস্কার হচ্ছে, মানে যতগুলো আইনের সংস্কার, পারিবারিক আইনে যতগুলো সংস্কার হয়েছে, সবগুলো সংস্কারে কিন্তু আপনাকে ধর্মীয় যুক্তি খুঁজে বের করতে হয়েছে। মানে সবসময় এই যুক্ততাটা ছিল। বাংলাদেশে প্রগতিশীল আন্দোলন কেন এটাকে ব্যবহার করে না, আমার কাছে এটা খুব বিপজ্জনক লাগে। কিন্তু সাধারণভাবে বাংলাদেশের মধ্যবিত্তের মধ্যে 80-র দশকে আমি ঢাকা শহরে বড় হয়েছি এবং ঢাকা শহরে মেয়েদের পড়াশোনা করা উচিত কিনা, মেয়েদের এটা করা উচিত কিনা, মেয়েদের কত বছর বয়সে বিয়ে হওয়া উচিত, এবং এটাকে ধর্মীয় প্রেক্ষিত থেকে আলোচনা ঢাকা শহরের মধ্যবিত্তের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিল। এখন কেমন আছে আমি জানি না, কারণ আমি ওই ছোট ছোট মেয়েদের তার দেখি না। এখানে আমি না একটা জিনিস হচ্ছে যে আমার একটা অবজারভেশন হলো বাংলা মিডিয়ামের এই যে মানে ধরেন যারা পড়তেছে এদের আসলে ওই অর্থে লিটারেচার বা চিন্তা, যারা রাইটাররা, এরা আসলে এদের মনোজগৎ ওইভাবে দখল করতে পারে নাই। এটা একটা বড় কারণ হলো আমাদের এখানে এখনো, আপনি নিশ্চয়ই জানেন যে হয়তো আপনার আত্মীয় স্বজন জিনিসটা বলছে, মানে ধরেন টেক্সট বুকের বাইরের যে বইপত্র পড়া, এইগুলো পড়লে তো আসলে বিসিএস হবে না। মানে ধরেন ইংরেজ আমল থেকেই আপনার এই যে রাষ্ট্রের হওয়া, কর্মচারী হওয়া, তথা যেটাকে সরকারি কর্মকর্তা কর্মচারী এরকম ভাবে বলে, সার্ভেন্ট তো কর্মকর্তা করে না, এইটা হওয়া, এমন একটা লর্ড হওয়ার, এমন একটা তালুকদার হওয়ার ব্যাপার, যে এই জায়গায় ঢুকতে হইলে আপনি হচ্ছে যে টেক্সট বুকের বাইরে যদি পড়েন তাহলে ওইটা হবে না। এই কারণে ইন জেনারেল যে কোনো একটা কলেজ ইউনিভার্সিটি যাবেন, যে আই থিঙ্ক যে মানে দেশের ইতিহাসের যে কোনো সময়, মডার্ন ইতিহাসের অ্যাটলিস্ট 80%, 70 to 80% তারা হচ্ছে টেক্সট বুকের বাইরে অন্যান্য বইপত্র পড়া, এই জিনিসগুলো হচ্ছে যথাসম্ভব এড়ায়। যত বেশি তারা নিজেরা এড়ায়, তার চেয়ে হচ্ছে যে তার বাপ মাই হচ্ছে যে এটা পড়তে গেলে, এরকম অনেকের মেমোরিতে মেমোয়ার কিন্তু পাওয়া যায় যে টেক্সট বুক যে লুকাই লুকাই পড়তো, টেক্সট বুকের ভিতরে অন্য বই রেখে পড়তো। এই যে জিনিসটা আমাদের এখানে ইন জেনারেল পড়ালেখা করতে পাঠানো, তোরে কি ওগুলো পড়তে পাঠাইছি, তোরে পড়তে পাঠাইছি এইগুলো পড়বি, মুখস্থ করবি, তুই হচ্ছে জজ ব্যারিস্টার হবি, তুই দারোগা হবি। এই যে দারোগা বানানোর যে ইয়েটা, তো এই কারণে হচ্ছে যে আপনি ধরেন আমাদের লিটারেচার যে জিনিসগুলা করছে, ধরেন ওই যেটাকে বললাম যে সেকুলার লিবারাল যে ব্লকটা, এইটা আসলে দেশের এই মুসলমান সমাজেরও বেশিরভাগ মানুষের মন দখল করতে পারে নাই, এবং যেটা আরো এখন মনে হয় আরো ডিমিনিশিং। এই যে দেশের বইপত্র বেচার যে হাল, এটা দিয়ে হয়তো বোঝা যায় যে ধরেন হুমায়ুন আহমেদের কত আসলে কপি বিক্রি হইতো। মানে আপনি যদি 20 কোটি একটা মানুষের পপুলেশন চিন্তা করেন, সেইখানে মনে করেন 5 লাখ বই বিক্রি কিন্তু খুবই সামান্য, তাই না? খুবই অল্প, কত পার্সেন্ট হয় না। এটা আসলে মানে এখন আসলে এটা একদমই হয়তো আমার আগ্রহের বাইরে অন্য একটা জায়গায় চলে যাবো। তুমি একটা অদ্ভুত ঘটনা বলি।
বছর 8 আগে পেঙ্গুইন ইন্ডিয়া ওটার যে যিনি প্রধান নির্বাহী ঢাকাতে এসেছিলেন, তার একটা সাক্ষাৎকার কেউ একজন নিচ্ছিল, আমি 10-12 মিনিট শুনলাম। ওইখানে তিনি বলতেছেন যে কথার কথা, আমাদের দেশে তো আমরা অনেক কম পরে বলে আমরা দুঃখ করি। উনি বলছেন যে উনি পেঙ্গুইন ইন্ডিয়ার দায়িত্ব পাওয়ার আগে ব্রাজিলের পেঙ্গুইনের দায়িত্বে ছিলেন, এবং তিনি বললেন যে ভারতে যখন পেঙ্গুইন চালানোর প্রধান সংকট হলো যে বইয়ের দাম কত হবে, তার সহকর্মীরা বলে যে কাগজের দামের চেয়ে বইয়ের দাম বেশি না হয়। কিন্তু বললেন যে কাগজের দাম তো বইয়ের দাম হতে পারে না, কারণ ওখানে লেখকের সত্ত্ব আছে, এটা আছে সেটা আছে, অনেক মানে এডিটরদের ভালো টাকা পয়সা লাগবে। বলে যে ব্রাজিলে এটা কখনো সমস্যা হয়নি তার জন্য, কিন্তু দুইটার অর্থনৈতিক কাছাকাছি, জনসংখ্যা মানে ভারতে অনেক বেশি, কিন্তু ব্রাজিলে বই বিক্রি হয় বেশি। তো এইটা সাধারণভাবে বাংলাদেশে হয়তো আরো কম, কিন্তু সাধারণভাবে আমাদের এখানকার সংস্কৃতিতে কিভাবে যেন আমরা এটা তৈরি করতে পারছি যে মানে বই না পড়েও চালিয়ে দেওয়া যায়, বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য সবকিছু বলেন। বই পড়া তো ক্ষতিকর, হ্যাঁ, বই পড়া ক্ষতিকর। আপনার চাকরি হবে না, আপনি তো বিশেষ হইতে পারেন। আপনি তো বিশেষ হয়েছে আপনার? না, আমি দেই নাই। আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমরা জিনিস করছেন, তাহলে এটা হবে কেন? এটা তো না হওয়ার কথা। ফলে মূল ব্যাপারটা হচ্ছে এখানে। কিন্তু মানে আমরা যে জায়গায় আলোচনাটা ছিলাম, যে ধরেন আপনার আমার যেটা ধারণা যে এই আপনি এমনি প্রমিনেন্ট লোকগুলা চিন্তা করেন, ধরেন যারা যারা আছে রিলিজিয়ন এইসব নিয়ে চিন্তা ভাবনা করছে, ধরেন আল মাহমুদ, এটা তো কেবলমাত্র সে রাজাকারের লোক তার রিলেশন আছে এই কারণে যে তারা ত্যাগ করছে ব্যাপারটা তা না, তার ভিতরে তো আসলে এমন কতগুলো নিশানা আছে যেটা আসলে মনে করাই দেয় সে মুসলমান। বিপরীতে আপনি যদি হচ্ছে যে হুমায়ুন আজাদ থেকে শুরু করে শামসুর রহমান, তসলিমা নাসরিন, এদেরকে চিন্তা করেন, এটা আবার কলিকাতায় চিন্তা করেন আপনি, রবীন্দ্রনাথের পর থেকে যে 30-এর যে কবিরা, হ্যাঁ, সেই কবিরা কে ওই অর্থে ধরেন তার রিলিজিয়ন, নট অন্য রিলিজিয়ন দরকার নেই, তার রিলিজিয়ন নিয়ে কি আসলে ওইরকম তেমন কোনো কাজ কাম করছে? এটা কি সাধারণভাবে একটা পৃথিবীর একটা বৈশিষ্ট্য না, যে ক্রমাগত সাহিত্য থেকে ধর্ম বিষয়ে আগ্রহটা মধ্যবিত্তের মধ্যে কমে যায়? খুব আমার মনে হয় না। আমার তাই মনে হয়। মানে আপনি আপনার তাই মনে হয় না? আপনি বেশিরভাগ ক্ষেত্রে সাহিত্যের মধ্যে এটা দেখা যাবে যে ক্রমাগত ভাবে তার রাজনৈতিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক আইনের মধ্যে ধর্মের প্রভাবটা কমে যাচ্ছে, এবং এটা সব দেশের সাহিত্যেরই একটা বৈশিষ্ট্য। আপনি দেখবেন যে রুশ সাহিত্য 19 শতক পর্যন্ত যে পরিমাণে ধর্মীয় বিষয়গুলোকে ব্যাখ্যা করি তার সময় কাটাইছে, এটা তলস্তয় বলেন, দস্তয়েভস্কি বলেন, পরের দিকে এটা তাকে এতটা করে নাই। এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কিত না, এটা ইংরেজি সাহিত্যের জন্য সত্য না। ওটা তো ওইখানে তো ডেলিবারেটলি আপনার রিলিজিয়ন থেকে বের হওয়ার চেষ্টা, মানে ইংল্যান্ডে তো কেউ কাউকে জোর করে না এটা করার জন্য, কিন্তু একটা স্বাভাবিক নিয়মে এই প্রক্রিয়াতে এই ঘটনাটা ঘটছে। না এমনিতে আসলে কোনটা রিলিজিয়াস প্রেজেন্স সেটা সম্ভবত আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। মানে ধরেন কেউ যখন ড্যান ব্রাউনের দিদা ভিঞ্চি কোড পড়ে, এটা আসলে একটা রিলিজিয়ন নিয়ে একটা টেনশন চিন্তা, বা হচ্ছে যে ধরেন কোনো যে ধরেন ডিউন, হ্যাঁ, এটা ইংরেজি সিনেমা হয়েছে না কিছুদিন আগে, ডিউন দেখছেন কিনা আমি জানি না, হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে সাইফাই কিন্তু হচ্ছে খুবই রিলিজিয়াস, মানে বেসিক্যালি মাহাদিকে নিয়ে ডিল করে আর কি। তো এইরকম যে জায়গাগুলা, বা হচ্ছে যে ধরেন ওই যে একটা কেউ একজন আসবে, ওই যে ওয়েটিং ফর গডো, ওই যে ব্যাপারটা, এটা বা এমনি সুপার হিরো যে মুভিজ আছে, এগুলো আসলে খুব ডিপলি রিলিজিয়াস। হ্যাঁ, এখন এইটা যেটা বললাম যে কোনটা কোনটাকে আপনি যে রিলিজিয়াস নিশানা হিসেবে চিন্তা করবেন, মানে ধরেন জীবনানন্দ করতে চায় না রিলিজিয়ন, কিন্তু সে যখন বলে যে আবার আসিব ফিরে, সেটাকে পুনর্জন্মের কথা বলে না। বা ধরেন সৃজিত যখন করে, ওই অ্যান্টনি ফিরিঙ্গি যখন সিনেমা বানায়, যখন পুনর্জন্ম নিয়ে করে, বা ধরেন হিন্দি সিনেমা যখন হয় যে কারণ অর্জুন, বা হচ্ছে যে ওম শান্তি ওম, হ্যাঁ, এটাকে রিলিজিয়ন নিয়ে ডিল করে না। কিন্তু আমাদের এইখানে স্পেশালি হচ্ছে যে এই নিশানাগুলো খুব কম, মানে ধরেন পরের দিকে এগুলো আস্তে আস্তে কমে গেছে। মানে ধরেন কোনটা কোনটা আপনি হাজিরা বলবেন রিলিজিয়নের, সেটা একটা চিন্তার বিষয়। মানে কিন্তু ধরেন যে বাংলাদেশের ইতিহাসে তো আল মাহমুদ সবচেয়ে জনপ্রিয় কবি, এবং আমি এটা অভিযোগ আকারে প্রায় শুনি যে আল মাহমুদকে অমুক বর্জন করছে,